চাঁদাবাজিটাও কিন্তু একটা বড় একটা ভাইরাস আমাদের টোটাল বিজনেস করার জন্য। সো এই জিনিসটাও কিন্তু আমাদের কস্টটাকে বাড়িয়ে দিচ্ছে। আমার বক্তব্যটা যেটা ছিল যে এটাকে যদি শিথিল করা যায় সেক্ষেত্রে কিন্তু ব্যবসা বান্ধব একটা ইমিডিয়েট শর্ট টার্ম রিলিফ বিজনেসম্যানরা পাবে। আমাদের কথাটা এরকম ছিল না, কিন্তু এই চাঁদাবাজির মাত্রাটা যদি বেড়ে যায় আমরা তো লসে চলে যাব, এবং একটা লসে তো কোনো ব্যবসায়ীরা ওনাদের ব্যবসাটা চালু রাখতে পারবেন না। সুপ্রিয় দর্শক, স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালের নিয়মিত আয়োজন এফি লিডারশিপ লেন্সে। আজকের লিডারশিপ লেন্সে আমাদের অতিথি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিস্টার তাসকিন আহমেদ। জনাব তাসকিন আহমেদের সঙ্গে আমরা আলাপ করব ব্যবসায়ের বর্তমান পরিস্থিতি নিয়ে। নতুন একটা সরকার এসছে, এই সরকারের কাছে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রত্যাশা নিয়ে, এবং বর্তমান ব্যবসায়ীরা কী সমস্যার সম্মুখীন হচ্ছেন, আমাদের সামনের দিনগুলো কেমন যাবে ইত্যাদি বিষয় নিয়ে। জনাব তাসকিন আহমেদ, স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। ধন্যবাদ। আপনার কাছে প্রথমে জানতে চাই যে বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি কি, বিশেষ করে ইজ অফ ডুইং বিজনেস বাংলাদেশের অবস্থানটা কোথায়? দেখেন, আমরা চেম্বারের পক্ষ থেকে একাধিকবার আপনাদের মাধ্যমে ইজ অফ ডুইং বিজনেসে যেটা সমস্যা, এটা প্রথম একটা তো আমরা বলি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আমরা বিগত ইন্টারিম গভর্নমেন্টের পুরো টাইমেই তো বলে আসছি, এখনও প্রায় 18 মাস পরে একটা নতুন নবনির্বাচিত সরকার আছে। সো আমাদের যে প্রবলেমগুলো আমরা বলে আসছি সেই প্রবলেমগুলোই তো রয়ে গেছে। প্রথম হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা ইজ অফ ডুইং বিজনেসে একটা বড় প্রতিবন্ধকতা। সেকেন্ড হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মধ্যে কিন্তু চাঁদাবাজিটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা এরিয়া, যেটা আমাদের কস্ট বাড়িয়ে দিচ্ছে। সেকেন্ড, আমরা যেটা বলি যে আমাদের পাবলিক সেক্টর এঙ্গেজমেন্টের সময় যখন একটা কারাপশনের ফেস আপ হতে হয় আমাদের ট্যাক্স, ভ্যাট এবং বিভিন্ন ক্ষেত্রে। এবং তৃতীয় অবশ্যই এনার্জি ক্রাইসিস, যে জিনিসটা আমাদের ব্যবসাটাকে কিন্তু ক্রমান্বয়ে কিন্তু আমাদের প্রফিটেবিলিটি কমিয়ে লসের মাত্রায় নিয়ে চলে যাচ্ছে। এবং চতুর্থ যদি বলা যায় যে আমাদের লজিস্টিক্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, এটার চ্যালেঞ্জের জন্য কিন্তু আমাদের সাপ্লাই চেনটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার জন্য কিন্তু আমাদের মানে ইজ অফ ডুইং বিজনেসের নেগেটিভিটিটার দিকেই কিন্তু চাপ বাড়ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বললেন, সেটা আসলে কিভাবে বিজনেসকে এফেক্ট করছে, এটা যদি আপনি একটু ডিটেইল করেন। দেখেন, প্রথমত আপনি যখন ইজ অফ ডুইং বিজনেস বলবেন, যে তখন আপনার একটা ব্যবসা করার একটা পরিবেশ তৈরি হয়েছে। যখনই পরিবেশটা তৈরি হয় তখনই কিন্তু উদ্যোক্তারা নতুনভাবে বিনিয়োগ করার একটা আস্থা পায়। যখনই দেখবেন যে একটা পরিস্থিতি খুব উদ্ভট, যে কোনো সময় যে কোনো জায়গায় লেবার আনরেস্ট হয়ে যাচ্ছে, বা একটা স্পেসিফিক একটা এলাকায় চাঁদাবাজির মাত্রাটা বেশি বেড়ে যাচ্ছে, এটাকে কিন্তু ল অ্যান্ড অর্ডারের অবমূল্যায়নটা বলা হয়, ঠিক না? যে বিভিন্ন জায়গায় অনেক সময় অনেক মানুষজন একত্রিত হয়ে ওনারা অনেক ডিমান্ডস রাস্তার মধ্যে দিচ্ছে, তখন আপনার ধরেন ইনকামিং র মেটেরিয়াল বা আউটগোয়িং ফিনিশ প্রোডাক্টস আটকে যাচ্ছে, সময় মতো আপনার সাপ্লাই চেনে আপনার ডিস্ট্রিবিউশনটা হতে পারছে না। এগুলোই তো প্রতিবন্ধকগুলো তৈরি করে, যেগুলোকে আমরা বলি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরাইট করার জন্য ব্যবসার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। কদিন আগে একটা অনুষ্ঠানে আপনি বলেছেন যে সরকারকে বলেছেন যে চাঁদাবাজি যদি বন্ধ না হয় তাহলে আপনার ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবেন। এটা কেন এই কথা বলতে আপনার? দেখেন, এই কথাটাকে একটু ঘুরিয়ে প্রেজেন্ট করা হয়েছে। আমরা যেটা বললাম যে সরকারকে আমরা একটা পলিসি সাপোর্ট, যে একটা হলো মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কী কী জিনিস ওনাদের রিফর্মে আনা উচিত, এবং আরেকটা হলো স্বল্প মেয়াদী। কারণ আপনার এনার্জির যে প্রবলেম, এটা তো আপনি ওভারনাইট সেটেল করতে পারবেন না। আপনার ইনফ্রাস্ট্রাকচারের বা লজিস্টিক্সের যে সমস্যাটা আছে, এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি একটা প্রবলেম সলভ করবেন। আমরা যেটা বলেছিলাম যে দুটো জিনিস আছে, যে চাঁদাবাজিটাও কিন্তু একটা বড় একটা ভাইরাস আমাদের টোটাল বিজনেস করার জন্য। সো এই জিনিসটাও কিন্তু আমাদের কস্টটাকে বাড়িয়ে দিচ্ছে। আমার বক্তব্যটা যেটা ছিল যে এটাকে যদি শিথিল করা যায় সেক্ষেত্রে কিন্তু ব্যবসা বান্ধব একটা ইমিডিয়েট শর্ট টার্ম রিলিফ বিজনেসম্যানরা পাবে। আমাদের কথাটা এরকম ছিল না, কিন্তু এই চাঁদাবাজির মাত্রাটা যদি বেড়ে যায় আমরা তো লসে চলে যাব, এবং একটা লসে তো কোনো ব্যবসায়ীরা ওনাদের ব্যবসাটা চালু রাখতে পারবেন না। কিন্তু এনিওয়ে, জাস্ট বলার এবং এটাকে ইন্টারপ্রেট করার মধ্যে বোধহয় বলা হয়েছে যে ব্যবসা বন্ধ করে দিব। যে কোনো ব্যবসায়ী যদি লসে রান করে, আমার তো মনে হয় না কোনো প্রাইভেট উদ্যোক্তা ওই ব্যবসাটা কন্টিনিউ করবে। সেটা সম্ভব না।
নতুন একটা সরকার এলো, এই সরকারের কাছে আপনাদের প্রত্যাশা, বিশেষ করে আপনি বৃহত্তম ব্যবসায়ী সম্প্রদায় যেটা তার নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের প্রত্যাশাটা কি এই সরকারের কাছে? দেখেন, আমরা স্বাধীনতার 50 বছরে আমরা যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের বাংলাদেশ একটা অর্থনৈতিক একটা প্রাণকেন্দ্র হিসেবে অনেক আগিয়ে গেছে। যখনই একটা অনির্বাচিত সরকার আসে, এটা কিন্তু বিদেশের কেন, আমাদের ইন্টারনালিও কিন্তু আমরা ব্যবসায়িক মহল থেকেও কিন্তু এটা কোনো সময় এক্সপেক্ট করি না, বা আমরা চাই না যে একটা নির্বাচিত সরকার যখন থাকবে তখন আমাদের তো ট্রেডটা করতে হয় ফরেন কোম্পানির সাথে, এটা ইম্পোর্টের জন্য হোক অথবা এক্সপোর্টের জন্য হোক। তো ওনারাও যেমন কমফোর্ট জোনে থাকেন না, আমরাও থাকি না। তো সত্যি কথা বলতে আপনারাও দেখেছেন আমাদের ফেব্রুয়ারি মাসে জাতীয় ইলেকশন, এর সময়ের 1 মাস 2 মাস 3 মাসেও কিন্তু ইভেন 15 দিন আগেও কিন্তু একটা অনেক বড় অনাস্থা এবং একটা কনফিডেন্সের অভাব ছিল যে ইলেকশনটা হবে কি না। যখনই একটা সুন্দরভাবে, আমরা অবশ্যই আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে সাধুবাদ জানাই যে ওনারা একটা খুবই সুন্দর এবং বিগত দিনের যে ইলেকশনগুলো দেখেছি তার থেকে আরও অনেক একটা ভালো একটা ইলেকশন আমরা পেয়েছি দেশ। এবং যখনই একটা নির্বাচিত সরকার শপথ নিলেন, অটোমেটিক্যালি একটা বিজনেস কমিউনিটির মধ্যে কিন্তু একটা স্বস্তির একটা নিঃশ্বাস বয়ে এসছে যে আমরা একটা নির্বাচিত সরকারের ম্যান্ডেট, ওনাদের একটা বা ইশতেহার আছে যে ব্যবসা বান্ধব দিকে চলে যাবে। এটা অটোমেটিক্যালি, সত্যি কথা বলতে আমরা এখনও কিছু দেখিনি বা হাতে পাইনি, কিন্তু আমাদের মধ্যে একটা আস্থা জগিয়েছে যে এখন থেকে আমরা পাবো। এবং আমরা সরকারের প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেল, এর মধ্যে কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে ওনারা যেটা সোশ্যাল ব্যালেন্সিংয়ের জন্য যে ফ্যামিলি কার্ডের কথা বলছেন, আমাদের মাননীয় অর্থমন্ত্রী সাহেব একাধিকবার বলেছেন যে ব্যবসাকে বেগবান করার জন্য যতটুকু যে সাপোর্ট সরকারের স্বার্থে কুলাবে ওনারা এটা দিবেন। সো এটা আমাদের মধ্যে কিন্তু একটা ভালো আস্থা জুগিয়ে তুলেছে। আমরা দ্রুত এলডিসি গ্রাজুয়েশনের দিকে আগাচ্ছি, তো সেইটার জন্য আমাদের প্রাইভেট সেক্টর কতটা প্রস্তুত? দেখেন, অ্যাজ আ প্রাইভেট সেক্টর এবং বাস্তবসম্মতে প্রাইভেট সেক্টর বা আমরা জাতি হিসেবে কোনো কিছু দেওয়ালে পিঠ না ঠেকলে আমরা দৌড়াতে চাই না। সো আমাদের ডেভেলপমেন্ট এবং গ্রোথ একটা সুন্দর মোমেন্টাম ছিল, যেটা কোভিডের সময় থেকে কিন্তু যে কারণেই হোক একাধিকবার এক্সটার্নাল ফোর্সের জন্য বেশি, কোভিড, সেকেন্ড হলো রাশিয়া ইউক্রেন ওয়ার ইন 2022, তারপরে অবশ্যই 24-এর গণ অভ্যুত্থান, যেটা ইন্টারনাল প্রবলেম। এই তিনোটা জিনিসের জন্য কিন্তু আমাদের প্রিপেয়ার্ডনেসটা বাধাগ্রস্ত হয়েছে। আমরা আশা রাখি এখনও উই আর ভেরি কনফিডেন্ট, কারণ ইউনাইটেড নেশনস কিন্তু আমাদের সাথেও ডিসেম্বরে অ্যাপ্রোচ করেছিল, আমাদের ভাবমূর্তি এবং আমাদের চিন্তাভাবনাটা জানতে চেয়েছিল। সরকার যদি খুব স্ট্রংলি এটা নিয়ে অ্যাড্রেস করে, আমরা বিশ্বাস করি যে এটা 3 বছরের ডেফারেল পাওয়া যাবে। ইনকেস যদি না পাওয়া যায়, আমরা এটা জেনেই রাখছি যে এর পরবর্তীতে আরও 3 বছর আমরা সময় পাবো। সো যদি 3 বছর ডেফারেলটা হয়, সেই ক্ষেত্রে আমরা 6 বছর পর্যন্ত একটা সময় পাবো। এমন তো নয় যে আমরা যদি ইনকেস আমরা এই ডেফারেলটা না পাই বা 3 বছর না পেয়ে 1 বছর সময় পাই, তখন হয়তো বা যতটুকু না প্রাইভেট সেক্টর, ওনারা ওনাদের দেওয়ালে পিঠ ঠেকলে ওনারা প্রিপেয়ারনেসটা করে ফেলবেন। এর থেকে আমার মনে হয় যে পাবলিক সেক্টরের প্রিপেয়ারনেসটাও আরও ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট রিলেটেড যে গভর্নমেন্টের রেভিনিউ জেনারেশন আছে, এটা কিন্তু ডিরেক্টলি ইম্প্যাক্ট করবে ওনাদেরও আর্নিংসের উপরে। সো ওনাদের প্রিপেয়ারনেসটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট এই এলডিসি গ্র্যাজুয়েশনের প্রিপেয়ারনেসের জন্য। তাহলে প্রাইভেট সেক্টরের প্রতিনিধি হিসেবে আপনাদের সাজেশন কি এটা ডেফারেল? আমরা তো অবশ্যই প্রথম দিন থেকে আমরা বলে আসছি, এবং পুরো ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা বলে আসছি এবং রিজনিং দিয়ে বলে আসছি যে এটা ডেফারেল করতে হবে এবং কেন করতে হবে। ওয়ারাজ অন্তর্বর্তী সরকার আমাদেরকে বলেছে এটা সম্ভব না। তো আমরা এই পর্যায়েও তো বলেছিলাম যে এই রিজন, এবং ওনারা বলেছেন যে আমাদের দরকার নেই। তো তখন আমরা তো ওনাদের কাছেও বলেছি যে দিজ আর দ্য এরিয়াজ আমরা পিছিয়ে গেছি এবং এই কারণে আমাদের ডেফারেলটা দরকার। এবং ওনাদের কাছেও জানতে চেয়েছিলাম যে আপনারা যে মনে করছেন যে দরকার নেই, আমাদেরকে যদি একটু বোঝান যে কীভাবে। নিশ্চয়ই বোধহয় আপনাদের মধ্যে অনেক গুপ্ত ধন টন আছে যেটা দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন কোভিডের মতো করে। আমি একটু সার্কাস্টিকলি বললাম, বাট দ্য রিয়ালিটি ইজ
এটা হলে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রাইভেট সেক্টরকে প্রিপেয়ার্ডনেসের জন্য আরেকটু সময় দিবে এবং একটু ব্রিদিং স্পেস দিবে, যেটা আমাদেরকে অবশ্যই আমরা গ্র্যাজুয়েট করতে চাই এবং গ্র্যাজুয়েশনটা যাতে স্ট্রংলি করতে পারি সেই জন্য একটা সময় দিবে বলে। নানা ইন্ডিকেটর বলছে যে আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট আসলে সেভাবে গ্রোথ হচ্ছে না। এটা কি একটা কনফিডেন্সের অভাব ব্যবসায়ীরা বোধ করছে? দেখেন, ইট ইজ মিক্সচার অফ লট অফ চ্যালেঞ্জেস। এটা সব কিছুই যে আমরা একটা যেই রিজিমই পাওয়ারে থাকবে তাদের উপরে পুরোটাই দোষ চাপিয়ে দেবো সেই কথাটাও কিন্তু ঠিক বলা না। কারণ সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার বিজনেস কনফিডেন্স যখন ভালো থাকবে না, একটা ইকোনমিতে একটা স্বাচ্ছন্দ্যবোধ এবং একটা চ্যালেঞ্জেস ইন্টারনাল চ্যালেঞ্জেস বেশি মাত্রায় বেড়ে যাবে, তখন কিন্তু মানুষের ব্যবসার কনফিডেন্সটা চলে যাবে। সো আমাদের দেশে এটা কনফিডেন্সটা কমে যাওয়ার তো একাধিক রিজন ছিল, ঠিক না? ঘুরে ফিরে একই প্রবলেম, ব্যাংকিং সেক্টরের একটা চ্যালেঞ্জ, এক্সটার্নালের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য যে ডলারের একটা ক্রাইসিস গেছে 2 বছর, টাকা ডিভ্যালু করেছে প্রায় 40-41%। ব্যাংকিং সেক্টরে এখনও কিন্তু ফান্ডস অ্যাভেলেবিলিটি, ইভেন মানি মার্কেটেরও আপনার সেকেন্ডারি মার্কেট যেটা আমরা পাবলিক সেক্টরের স্টক মার্কেটে বলি, সেখানেও একটা ধীর গতি, নতুন কোম্পানি গত 2 বছরে প্র্যাকটিক্যালি আসেনি। সো সব কিছু মিলিয়ে কিন্তু সিচুয়েশনটা ইনভেস্টমেন্ট কন্ডিউসিভ না। ব্যবসায়ীদের তরফ থেকে প্রায় বলা হয় যে আমাদের যে কর কাঠামো সেটা অতটা ব্যবসা বান্ধব নয় এবং জটিল। এইখানে কি সংস্কার করা যেতে পারে আপনাদের পরামর্শ? পৃথিবীতে আমরা বাংলাদেশ এখনও কিন্তু বলবো যে রিলেটিভলি নতুন একটা দেশ, মাত্র 54-55 বছরের একটা দেশ। আমাদের একটা অভ্যাস আছে, কথায় কথায় আমরা পাশ্চাত্য দেশের সাথে নিজেদেরকে তুলনা করার একটা অভ্যাস আছে। আমাদের উচিত হবে যে দেখেন না, সাউথ ইস্ট এশিয়ার যে দেশ আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কোরিয়া, সাউথ কোরিয়া, এরকম, বা ইভেন আমাদের এখানকারও যদি বলেন ভারত, আমরা তো অবশ্যই সামনের দিকে আগায় যাওয়ার জন্য দেখব যে আমাদের থেকে বেটার করেছে বা একটু আগে আছে তাদেরকে দেখব। আমি এই জন্য শ্রীলঙ্কা আর নেপালের নামটা বললাম না, বা পাকিস্তানের নামটা বললাম না, কারণ ইকোনমি হিসেবে তাদের থেকে অনেক বড় আমাদের ইকোনমি। তো ওনারা কি কি জিনিস ফেস করেছে এবং কিভাবে এটাকে কি পলিসি এবং স্ট্র্যাটেজির মাধ্যমে উতরিয়েছে। সো এই আমাদের কর কাঠামোটাও এটাও যেটা অনেক সেমিনারে এবং আলোচনায় কিন্তু উঠে আসে, যে একটা অদৃশ্য শক্তি জিনিসটাকে মানে আননেসেসারিলি কিন্তু এটাকে কমপ্লিকেট করে রেখেছে। আমাদের যদি একটা প্রতিষ্ঠান বলা হয়, একটা বাংলাদেশে যদি একটা ব্যাংক, ইসলামী ব্যাংক সবচেয়ে একটা বড় ব্যাংক, এটা যদি ফুললি অটোমেটেডভাবে চলতে পারে, বা তাহলে এনবিআর কেন ফুললি অটোমেটেড চলতে পারবে না? আমরা তো মনে করি যে ভাইরাসের একদম কেন্দ্রবিন্দুটাই কিন্তু রয়ে যাচ্ছে কিন্তু ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। সো এটাকে যদি আমরা ঠিকভাবে ফুললি অটোমেটেড এবং অ্যাকাউন্টেবল না করতে পারি, এবং কমপ্লিকেটেড, অনেকবার বলা হয় যে মানে আমাদের কতগুলো 3টা না 4টা স্ল্যাবের ভ্যাট আছে, এটা সিঙ্গুলার ভ্যাট কেন নিয়ে আসা যাচ্ছে না? কারণ যতগুলো প্রতিবন্ধকতা সেগুলো তো আর আমরা তৈরি করিনি। এটাকে অটোমেশন করার দায়িত্ব তো আমাদের না, এটা প্রাইভেট সেক্টর, এটা গভর্নমেন্ট সেক্টরের। যত বন্ধ করা হবে, হয়তোবা আমরাও পিছন থেকে কোনো এখানে করাপশন চলে আসছে, এবং করাপশন গ্রহীতা এবং দাতা দোনোজনই তো একইভাবেই দোষী সাব্যস্ত, ঠিক না? সো এখানে যত তাড়াতাড়ি এটা অটোমেটেড করা যাবে, দাতাদেরও দেওয়ার সুযোগ থাকবে না, গ্রহীতাদেরও নেওয়ার সুযোগ থাকবে না। দেশটাকে সামনের দিকে এখান থেকে যত চ্যালেঞ্জই থাকুক, বাংলাদেশ এবং এর অর্থনীতিটা খুবই রেজিলেন্ট একটা অর্থনীতি। আমরা যদি আবার 3-4টা বছর 5টা বছর একটা স্টেবল ইকোনমি, স্টেবল মানি সাপ্লাই, মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসিটা সাপোর্টটা পাই, আমরা বিশ্বাস রাখি এই অর্থনীতিটা সুন্দরভাবে ঘুরে আরও শক্ত অবস্থানে চলে যাবে। এসএমই বাংলাদেশের ইকোনমিতে একটা বড় ফোর্স। আপনি মোটামুটি এসএমইকে রিপ্রেজেন্ট করেন। এসএমইকে আরও এগিয়ে নেওয়ার জন্যে আমাদের কী করণীয়? নানা পর্যায় থেকে, প্রাইভেট সেক্টর থেকে কী করণীয়, সরকার থেকে, পলিসি মেকার থেকে কী করণীয়? আমরা প্রাইভেট সেক্টরের পক্ষ থেকে কিন্তু পলিসির রেকমেন্ডেশন দিতে পারি। স্ট্রাকচারাল অবকাঠামোটার তো সরকারকে করে দিতে হবে। আমরা দেখেন গার্মেন্টসে গত 30 বছর 35 বছরে মানে আর্লি 80s থেকে এখন পর্যন্ত প্রায় 40 বছর ধরে যে সাপোর্ট, পলিসি সাপোর্ট অ্যান্ড ফ্রেমিং দেওয়া হয়েছে, ইটস হাই টাইম অ্যাটলিস্ট
5 থেকে 10টা কিন্তু ইভলভিং সেক্টর অলরেডি তৈরি হয়ে আছে। তার মধ্যে ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা, লেদার অ্যান্ড লেদার গুডস একটা। একই সময়ে যে 1980-র দশকে যখন আমরা এবং ভিয়েতনাম একসাথে আমরা লেদারটা এক্সপোর্ট করা শুরু করি, দুজনের প্রায় $150 মিলিয়ন এক্সপোর্ট ছিল। আমরা 45 বছর পার হওয়ার পরে আমরা $1 বিলিয়ন, আর ভিয়েতনাম আজকে প্রায় $29 বিলিয়ন লেদার অ্যান্ড লেদার গুডস এক্সপোর্ট করে। সো এই পলিসি সাপোর্টগুলা, সেক্টরাল পলিসি সাপোর্ট অন ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, লেদার গুডস সেক্টর, এরকম প্রায় 10-15টা সেক্টর আছে। এই এদেরকে যদি গার্মেন্টসে যা দেওয়া হচ্ছে তার 50%ও দেওয়া হয়, দ্য পটেনশিয়াল ফর গ্রোথ গার্মেন্টসের থেকে কিন্তু বহু গুণে বেশি হবে এই সেক্টরগুলো যদি সাপোর্টটা দেওয়া সরকার দিতে পারে। আমরা তো বহুকাল ধরে বলছি এই যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, বাস্কেট ডাইভার্সিফিকেশন করতে হবে। সেই ক্ষেত্রে বাধাটা কোথায়? আপনারা ব্যবসায়ীদের তরফ থেকে এই যে কথাটি আপনি বললেন, আমরা জানি যে আপনি অনেকদিন ধরে বলছেন এই কথাটি, ব্যাটিং করছেন আপনি, যে আরও কতগুলো সেক্টরকে এই ধরনের সাপোর্ট দিতে হবে। তাহলে সরকার এই কথাগুলো শুনছেন না কেন? আনফর্চুনেটলি এটা তো দেখেন, এই কোয়েশ্চেনটা আপনার সরকারকে করা উচিত। আনফর্চুনেটলি আমরা বাংলাদেশে বলি না, ইভেন বহির্বিশ্বের যারা এফডিআই নিয়ে আমরা অনেক কথা বলি যে বিদেশিরা আমাদের দেশে ইনভেস্ট করবে। কেন করবে? ওরা সবচেয়ে আগে দেখতে চায় যে আমাদের পলিসি কন্টিনিউটিটা কত শক্ত। আমি আপনাকে একটা উদাহরণ দিই। অটোমোবাইল সেক্টরে 2018 সালে পরবর্তীতে 22 সালে কিন্তু মোটরসাইকেল ইন্ডাস্ট্রিকে গ্রো করার জন্য 10 বছরের একটা পলিসি দেওয়া হয়, যার জন্য প্রায় 3 থেকে 4 হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট করে মূলত প্রায় লোকাল এবং ফরেন ইনভেস্টাররা, যে 10 বছরের একটা ট্যাক্স, একটা লোয়ার ট্যাক্স রেজিম দিতে হবে, যেটা 2032 সাল পর্যন্ত কিন্তু কন্টিনিউ করার কথা ছিল। সো আনফর্চুনেটলি 2025 সালে বিদেশিরা বা প্রাইভেট সেক্টর বলেন, লোকাল ইনভেস্টার বলেন, আর ফরেন ইনভেস্টাররা, এরা তো দেখতে চায় না কী টাইপের সরকার পাওয়ারে আছে, সরকারের পলিসির কন্টিনিউসিটা আছে কিনা ওরা দেখতে চায়। আমাদের 2024 সালে গণ অভ্যুত্থানে একটা অন্তর্বর্তী সরকার আসলো, 25 সালে এসে বলল যে এই যে তোমাদেরকে 10 বছরের একটা আমরা দিয়েছিলাম, এটা বাদ কালকে থেকে। তো এটা ইনভেস্টরদের উপরে কী টাইপের একটা বিরূপ প্রতিক্রিয়া বা ইম্প্যাক্ট ফেলে। এক্স্যাক্টলি। এবং ইতিমধ্যে যারা ইনভেস্ট করেছে তাদের আপনি অর্ধেক পথ যেতে না যেতে আপনার যে ইনভেস্টমেন্টের জন্য একটা স্টিমুলাস দিয়েছিলেন, স্টিমুলাস থেকে পিছিয়ে উঠলেন। তো ভবিষ্যতে যে আরও সেক্টরগুলোতে বিদেশিরা ইনভেস্ট করবে বা প্রাইভেট সেক্টর লোকাল ইনভেস্টররাও করবে, কিসের ভিত্তিতে করবে? যে সরকারের যে কমিটমেন্ট, আজকে সরকার যদি, যে সরকার পাওয়ারে আছে, এই সরকার যদি 10 বছরের জন্য একটা কমিটমেন্ট দেয়, সরকার যদি পাল্টিয়েও যায়, যে রাজনৈতিক দলগুলোকে তো এই কমিটমেন্টটাকে ধরে রাখতে হবে। প্রযুক্তি খাতে তো ব্যাপক বিপ্লব হচ্ছে সারা পৃথিবী জুড়ে, সেইটাকে ট্যাপ করবার জন্য আমাদের বাংলাদেশের প্রস্তুতি কীরকম? আমার মনে হয় যে পটেনশিয়াল যেটা আমরা এআই ভিত্তিক এবং ডিজিটাল ইকোনমির দিকে, আইসিটি সেক্টরে, আইটি সেক্টরে ওয়ার্ল্ড যেভাবে এগিয়ে গেছে, আমরা মনে হয় এটার পটেনশিয়াল, বাংলাদেশ তার পটেনশিয়াল আর 10%ও পৌঁছাতে পারেনি। ঘুরে ফিরে সেই এক সেক্টরাল ডেডিকেটেড পলিসি সাপোর্ট, যেমন আমরা একটা কথা বলি, এই নবনির্বাচিত সরকারের 1 কোটি কর্মসংস্থানের যোগানের কথা বলা হচ্ছে। আমরা কিন্তু কৃষি প্রধান দেশ, এখনও কিন্তু ধান কাটার সময় কিন্তু আপনার লোক পাওয়া যাচ্ছে না, কারণ নেক্সট জেনারেশন, যারা নিউ জেনারেশন, ওরা কৃষিকাজে ফেরত যাচ্ছে না, ওরা একটু টেকনোলজি বেসড কিছু করতে চাচ্ছে। সো এখানে আমরা যে আইটি সেক্টরে যে আমরা সফটওয়্যার এবং বিভিন্ন আইটি জিনিসটা এক্সপোর্ট করছি, আমার মনে হয় এটা যদি ফোকাস করা যায়, এটা রাফলি $700 থেকে $800 মিলিয়ন এক্সপোর্ট হয়। কোনো এক বছর বোধহয় $1 বিলিয়ন কাছাকাছি গিয়েছিল। এটাকে ফোকাস করলে মনে হয় এটা $5 থেকে $10 বিলিয়ন 5 বছরে নেওয়া কোনো ব্যাপার না, যদি পলিসি সাপোর্ট দিয়ে যে ছোট ক্ষুদ্র স্টার্ট আপসদেরকে যদি বা সিঙ্গেল এন্টারপ্রেনারদেরকে যদি আইটি রিলেটেড ডেভেলপ করা যায়, হিউজ পটেনশিয়াল ইজ দেয়ার। আর একটু স্পেসিফিক্যালি বলা যায় নাকি যে কী ধরনের সাপোর্ট? আপনি কিছুটা বলেছেন। একটা সিম্পল জিনিস, আমাদের রাজশাহীতে বসে একটা ছেলে বা মেয়ে, সে গ্র্যাজুয়েশন করে সে নিজের বাড়িতে বসেই কিছু একটা সফটওয়্যার ডেভেলপ করছে, বা ব্যাক এন্ড বিপিও সার্ভিস, বিজনেস প্রসেস আউটসোর্সিংয়ের একটা কাজ কোরিয়ান অথবা ইউরোপিয়ান একটা দেশের জন্য করে দেবে, সে পেমেন্টটা পাবে কোথা থেকে? এই গ্লোবাল টেকনোলজির দুনিয়ায় এখনও আমাদের দেশে পেপ্যাল নাই, আমাদের ডিরেক্ট পেমেন্টের প্রসেসগুলো এখনও ক্রিয়েট হয়নি। আমাদের সারা বাংলাদেশের অন্তর জায়গায় আপনার
ইন্টারনেট ব্যবস্থাটা চালু হয়েছে, কিন্তু ওইটাকে আরেকটু স্ট্রেংথওয়ার্দি করা এবং আমাদের যেই ইয়াং পপুলেশনটা এই বিপিও সার্ভিস নিয়ে এবং সারা বাংলাদেশ বিস্তৃত, কারণ আপনি তো এটা ঢাকা শহরে থাকতে হবে বলে কোনো কথা নেই, আপনি পাবনায় বসে করতে পারেন, যশোরে বসে করতে পারেন, আপনি উত্তরবঙ্গে বসে করতে পারেন। তো সেই জায়গার তাদেরকেও যে গ্লোবাল প্ল্যাটফর্মে তাদের অপরচুনিটিস কী আছে, এই বা ইয়াং জেনারেশনটা তো পুরোপুরি এটা ধরতে পারছে না ওদেরকে, এবং আমাদের এই ইয়াং পপুলেশন কী কী সার্ভিসেস কী প্রাইসে করতে পারছে গ্লোবালি, যাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা ডেভেলপ কান্ট্রিতে এটার মার্কেট আছে, ওদের কাছেও তো পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না যে বাংলাদেশে প্রবাবলি মোস্ট কম্পিটিটিভ রেটে আমরা এই কাজটা করে দিতে পারবো তাদের জন্য। সো এই কানেক্টটা তো আমার মনে হয় যে গভর্নমেন্টের একটা সাপোর্ট লাগবে। অফকোর্স চেম্বার্স, ফেডারেশনস ক্যান সাপোর্ট এই লিঙ্কিংটা করে দেওয়ার জন্য, এবং এটাকেই বলে ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং। আমাদের বাংলাদেশের ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিংটা যদি আমরা জাপান, জার্মানি, ইউকে মানে ডেভেলপ ওয়ার্ল্ডে আমরা ঠিকমতো করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের অপরচুনিটিস ইজ ভেরি হিউজ। আমরা জানি পারস্য উপসাগরে এখন একটা যুদ্ধের দামামা চলছে, এটা বাংলাদেশের অর্থনীতির উপর ইতিমধ্যে কি এফেক্ট ফেলেছে এবং এটা ভবিষ্যতে কি করতে যাচ্ছে? দেখেন, হোয়াট উই ফিল, আমরা কিন্তু একাধিকবার সরকারের বিভিন্ন উচ্চপদস্থ মন্ত্রী মহোদয়রা এবং সচিবরা কিন্তু বলেছেন যে আমাদের এখনই এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। বাট আনফর্চুনেটলি আমাদের দেশের এটাই যে আমরা যেটা বলি হুজুকে লাফায় মানুষ, যে প্যানিক বাইং, তেল গত দুদিন ধরে আমরা তেল নিয়ে দেখছি যে একটা প্যানিক বাইং চলছে। ওয়ারেজ আমাদের কিন্তু জ্বালানি মন্ত্রী বললেন যে এত প্যানিক করার কিন্তু কোনো রিজন নেই এবং যথেষ্ট স্টক আছে। এবং গতকালই আমরা দেখলাম যে মাল্টিপল কতগুলো জ্বালানি জাহাজ আমাদের বহির্নোঙরে এসে পৌঁছেছে। বাট আনফর্চুনেটলি এটা আমার মনে হয় সরকারি পক্ষ থেকে আরও বেশি জনগণের কাছে রিলেট করা উচিত যে প্যানিক বাইং থেকে দূরে থাকার জন্য, কারণ এটা কিন্তু আননেসেসারি একটা ইনফ্লেশনের দিকে একটা প্রেশার দেয়। মানুষ বুঝুক আর না বুঝুক, তেলের দাম বেড়ে গেলে আমার খাদ্যদ্রব্য সবজির দাম বেড়ে যাবে, মানুষ বেশি কেনাকাটি শুরু করে ফেলবে, যার জন্য কিন্তু একটা কৃত্রিম মূল্যবৃদ্ধির একটা আশঙ্কা আমরা দেখি। গভর্নমেন্ট তো বরং সেটাকে ফ্যাসিলিটেট করেছে যে এই যে প্যানিক বাইংটা যাতে হয়, মানুষ আমরা পত্রিকাতে দেখলাম হোর্ডিং করছে। দ্যাটস ভেরি আনফর্চুনেট। এটা কি সরকার তো মিডিয়াতে আসে না, এটা আপনারা খোঁজ পেয়েছেন, আপনারা দিয়েছেন, ঠিক না? এটা আপনারা সবাই মিলেই তো আমরা একটা পার্ট অফ দ্য সিস্টেম। দ্যাট এটা সরকার বলেন, প্রাইভেট সেক্টর বলেন, আমাদের জার্নালিস্ট অ্যান্ড মিডিয়া বলেন এবং আম জনতা বলেন, আমরা তো সবাই এই সিস্টেমেরই একটা অংশ। সো এটা সরকারের পক্ষ থেকে কন্টিনিউয়াস একটু মানে ডেভেলপমেন্ট করতে হবে বা বার্তা দিতে হবে যে প্যানিক হওয়ার কিছু নেই। এবং আমাদের শর্ট টার্মে অফকোর্স এটা একটা গ্লোবাল এত বড় একটা ক্রাইসিস, আমার তো মনে হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এত চ্যালেঞ্জিং একটা কনফ্লিক্ট, গ্লোবাল কনফ্লিক্ট, যেটা সারা বিশ্বের অর্থনীতির উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে যদি এটা একটা দীর্ঘায়িত হয়। তো আমরা বাংলাদেশের পক্ষ থেকে এটা দোয়া করা ছাড়া তো কোনো উপায় আছে বলে আমরা মনে করি না। মানে আমাদেরকে কোথায় কোথায় এফেক্ট করতে পারে? আপনি সব কিছুতে আপনি অলরেডি কিন্তু দেখছেন যে হরমুজ প্রণালীটা বন্ধ হওয়ার জন্য আমাদের যে এক্সপোর্টের যে লাইনড কন্টেইনার্সগুলো ছিল, যেগুলো হয়তো বা ইউরোপিয়ান মার্কেটে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার কথা ছিল, সেগুলোকে তো অন হোল্ড রাখা হয়েছে। র মেটেরিয়ালস আসার কথা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের এনার্জির যে এলএনজি এবং আমাদের তেলটা আসার কথা, আমরা তো মূল তেলটা কিন্তু মিডল ইস্ট থেকে জিসিসি কান্ট্রিগুলো থেকেই তো আমরা সংগ্রহ করে থাকি। সেগুলো হয়তো বা ইনিশিয়ালি একটা হলো গ্লোবালি দাম বেড়ে গেছে, অলমোস্ট 30% দাম বেড়ে গেছে গত 7 দিনে। তো এটার ইম্প্যাক্টে তো আপনার যখন তেলের দাম বাড়বে, আপনার কস্ট অফ ম্যানুফ্যাকচারিংয়ের দাম বাড়বে, কস্ট অফ ডিস্ট্রিবিউশনের দাম বাড়বে। তো আপনার ডিম থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সব কিছুর দাম, যেটা একটা ইমিডিয়েটলি না হলেও হয়তো বা 3 মাস 6 মাসের মধ্যে কিন্তু এটা মার্কেটে এটা আমাদেরকে ফেস করতে হবে। জনাব তাসকিন আহমেদ, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাকেও আপনাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। শুভ দর্শক, এতক্ষণ আমরা আলাপ করলাম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জনাব তাসকিন আহমেদের সঙ্গে। আমরা জানবার চেষ্টা করলাম বর্তমানে ব্যবসায়ী সেক্টর কী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আর নতুন সরকারের কাছে এই ব্যবসায়ী সম্প্রদায়ের প্রত্যাশা কী এবং আগামীতে ব্যবসা কেমন যেতে পারে ইত্যাকার বিষয় নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।